লেবাননে পেজার বিস্ফোরণে জড়িত মোসাদ দাবি হিজবুল্লাহর। এক দশকের মধ্যে প্রথমবারের মতো ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এবং বিরোধী দমনে গ্রেফতার ও হত্যা বাড়িয়েছে মিয়ানমারের জান্তা, জাতিসংঘ প্রতিবেদন। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। লেবাননে পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি লেবানিজ নিরাপত্তা সূত্র। তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলি গোয়েন্দারা পেজারগুলোর ভেতর বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। এই ঘটনায় 9 জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রদূত সহ আহত হয়েছেন প্রায় 3000-এর বেশি মানুষ। বিস্তারিত জানাচ্ছেন রায়হান মুন্সি। কয়েক মাস আগে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে প্রায় 5000 পেজার কেনে লেবাননের হিজবুল্লাহ কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে ওই পেজারগুলোর মধ্যে প্রায় 3000ই বিস্ফোরিত হয়। এতে শিশুসহ অন্তত 9 জন প্রাণ হারান। আহত হন 3000-এর বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত 200 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেশিরভাগই মুখ, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন। এই ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমিনিও আহত হন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি ওই পেজারগুলোর বেশিরভাগেরই মডেল ছিল AP924। তবে এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, পেজারগুলো তাদের তৈরি নয়, সেগুলো BAC নামের একটি কোম্পানির তৈরি। তারা গোল্ড অ্যাপোলোর লাইসেন্স ব্যবহার করে পণ্য উৎপাদন করে। পেজারগুলো বিস্ফোরণের আগে স্থানীয় সময় 3:30টার দিকে একটি বার্তা আসে পেজারগুলোতে। বার্তাটি হিজবুল্লাহর নেতার কাছ থেকে এসেছিল বলে ধারণা করেছিলেন সংগঠনটির সদস্যরা। এর পরপরই একের পর এক পেজার বিস্ফোরণ ঘটতে শুরু করে। এই ঘটনায় ইসরায়েল জড়িত বলে দাবি করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, দূর থেকে বিস্ফোরণ ঘটাতে পেজারগুলোতে লেবাননে পৌঁছানোর আগেই সেগুলোতে বিস্ফোরক ভরে দেয়া হয়েছিল। এর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে গোলাগুলি সহ বারবার হামলা পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েল। সম্প্রতি হিজবুল্লাহর হামলায় সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হন ইসরায়েলি বাসিন্দারা। মঙ্গলবার তাদের ঘরে ফিরে আসার নির্দেশ দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। এর 24 ঘন্টারও কম সময় পর বিস্ফোরণের এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে মুখ খোলেনি তেল আবিব। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে 3 ধাপের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন চলছে। এক দশক পর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন কাশ্মীরিরা। NDTV জানায়, প্রথম ধাপে 7 জেলার 90টি আসন। সব দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন RG কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণের আলোচনা করতে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। বুধবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এক বিবৃতিতে জানায়, তাদের আন্দোলনকে নষ্ট করার অনেক চেষ্টা করা হয়েছে। তবে আন্দোলনের চাপে পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার উত্তর, স্বাস্থ্য বিভাগের পরিচালক এবং মেডিকেল শিক্ষা পরিচালককে অপসারণ করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এটি আংশিক বিজয় বলে উল্লেখ করেন তারা। চিকিৎসকরা আরও জানান, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য বিভাগের মুখ্য সচিবকে অপসারণের দাবি নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী মৌখিক আশ্বাস দিলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ সহ 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে একটানা অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মিয়ানমারে বিরোধীদের দমাতে ব্যাপকভাবে গ্রেফতার ও হত্যা বাড়িয়েছে
দেশটির সামরিক বাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, হামলা চালানো ওইসব এলাকায় তদন্তকারীদের ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে হামলার শিকার হওয়া ওইসব ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দূর থেকে সাক্ষাৎকার নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি জানান, জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে 5 সহস্রাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সম্প্রতি 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের জুনের মধ্যেই মৃত্যু হয় অর্ধেক মানুষের। প্রতিবেদনে 27,000-এর বেশি বেসামরিককে গ্রেফতার করা হয়েছে বলে উঠে আসে, যাদের অনেককে বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগ দিতে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে মিয়ানমার। এরপর থেকেই আন্দোলনকারীদের থামাতে ব্যাপক দমনপীড়ন চালিয়ে আসছে সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন 80 জনেরও বেশি মানুষ। মঙ্গলবার গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আহত হয়েছেন বহু মানুষ। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অন্তত 80 জন মানুষ। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। তাদের অনেকেরই মারা যাবার আশঙ্কার কথা জানিয়েছে আল জাজিরা। গত কয়েক ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার ইহুদি সেনাদের হামলায় গাজার উত্তরে সাবরা ও জেইতুন এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সংঘাত শেষ হওয়ার পর ফিলিস্তিনি উপত্যকাটি আবারও ইসরায়েলের দখল করা উচিত হবে না বলেও তিনি মনে করেন। ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্ট সঙ্গে মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস ইসরায়েল ও হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতির পাশাপাশি একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান। এ সময় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে এনে ইরান যেন ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায় সে বিষয়েও মন্তব্য করেন হ্যারিস। সাক্ষাৎকারে তিনি ওহাইও অঙ্গরাজ্যের নগর স্প্রিংফিল্ডে হাইতিয়ান অভিবাসীদের সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রানিং মেট সেন জেডি ভ্যান্সের সমালোচনাও করেন। বাণিজ্যের ক্ষেত্রে ভারত বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প আরও বলেন, আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এ সময় মোদী অসাধারণ বলে প্রশংসা করেন তিনি। আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি কোয়াড সামিটে অংশ নেবেন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সামিট ফর দ্য ফিউচার শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে ডেলওয়ারের উইলমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ কোয়াড লিডার্স সামিট। গত কয়েক মাসে যেসব রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্র সফরে গেছেন তারা ট্রাম্পের সঙ্গেও দেখা করেছেন। ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলার পর রাশিয়ার টিভার অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই টেরোপেট শহর থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার রাজধানী মস্কো থেকে টেরোপেট শহরটি প্রায় 380 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 470 কিলোমিটার উত্তরে অবস্থিত। টিভারের আঞ্চলিক গভর্নর ইগোর রুদেইনিয়া জানান, ড্রোনের ধ্বংসাবশেষ থেকে টেরোপেট শহরে লাগা আগুন নেভাতে জরুরি পরিষেবাগুলো কাজ করছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আজ আঞ্চলিক স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনের ছোঁড়া প্রায় 50টি ড্রোন ও 2টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্মকর্তারা। জাপানের জলসীমার কাছাকাছি প্রথমবারের মতো চীনা বিমানবাহী রণতরী প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার রয়টার্স জানায়, দেশটির দক্ষিণ ইয়োনাগুনি এবং ইরিওমোট দ্বীপপুঞ্জ এলাকায় রণতরীটি
শনাক্ত করা হয়। এই এলাকাটি জাপান উপকূল রেখা থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। জাতিসংঘ আইনের আওতায় এই অঞ্চলে কিছু নিয়ন্ত্রণ শক্তি প্রয়োগ করতে পারে জাপান। দেশটির ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোশি মরিয়া জানান, জাপানের নিরাপত্তা নিশ্চিতের দৃষ্টিকোণ থেকে এ ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। বিষয়টি ইতোমধ্যে বেজিংকে জানানো হয়েছে। দেশের চারপাশের জলসীমায় চীনা নৌযানগুলো পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও নজরদারি পরিচালনা করা হবে বলেও তিনি জানান। জিম্বাবুয়ে 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কারণে তীব্র খাদ্য সংকটে ভোগা জনগোষ্ঠীকে খাওয়ানোর জন্য 200 হাতি হত্যার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার জিম্বাবুয়ের বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ খরার কারণে দেশটির কৃষিক্ষেত্র ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় 68 মিলিয়ন মানুষ খাদ্য সংকটে পড়েছে। জিম্বাবুয়ে পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ অথরিটির মুখপাত্র টিনাশে ফারাও জানান, বিভিন্ন অঞ্চলের প্রায় 200 হাতি হত্যার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপর খরায় ক্ষতিগ্রস্ত জিম্বাবুয়ের জনগোষ্ঠীর মধ্যে হাতির মাংস বিতরণ করা হবে। 1988 সালের পর দেশে প্রথম হাতি নিধন অভিযান এটি। ফারাও আরও জানান, এই নিধন কর্মসূচির মূল লক্ষ্য অভয়ারণ্যগুলোর ভারসাম্য বজায় রাখা। 55,000 হাতি ধারণ ক্ষমতার পার্কগুলোতে বর্তমানে প্রায় 84,000-এরও বেশি হাতি রয়েছে। এর আগে প্রতিবেশী নামিবিয়া গত মাসে 83টি হাতি নিধন করে এবং সেই মাংস খরাপীড়িত জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করে। To decongest its parks, adding that they can only sustain 55,000 elephants, but Zimbabwe's Parks and Wildlife Authority, or the ZimParks, the culling process of 200 elephants. ঢাকা থেকে হংকং যাওয়ার পথে মাঝ আকাশে ফ্লাইটের ভেতর বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার হংকং পুলিশ জানায়, ঢাকা থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক বাংলাদেশি নাগরিক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। 47 বছর বয়সী মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এই ঘটনার পর হংকং এয়ারক্রু অফিসার্স অ্যাসোসিয়েশন কোনো যাত্রী ফ্লাইটে গুরুতরভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তা কেবিন ক্রুকে জানানোর অনুরোধ করেছে। এর আগে চলতি মাসের শুরুতে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে 71 বছর বয়সী এক জার্মান যাত্রীর মৃত্যু হয়। ফ্লাইট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে তিনি অজ্ঞান হয়ে মারা যান। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে জানিয়ে দেব আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের প্রধান শিরোনামগুলো। লেবাননে পেজার বিস্ফোরণে জড়িত মোসাদ দাবি হিজবুল্লাহর। এক দশকের মধ্যে প্রথমবারের মতো ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে। বিরোধী দমনে গ্রেফতার ও হত্যা বাড়িয়েছে মিয়ানমারের জান্তা, জাতিসংঘ প্রতিবেদন। জাপানের জলসীমায় প্রথমবারের মতো চীনা রণতরী অনুপ্রবেশ। এবং জিম্বাবুয়েতে খাদ্য সংকট মেটাতে হাতির মাংস। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।